হ্যালো স্টুডেন্ট, আজ আমরা কমপ্লেক্স নাম্বার বা জটিল রাশি সম্বন্ধে আলোচনা করব। আমরা জানি যে কোনো কমপ্লেক্স নাম্বারকে জেড সমান সমান এক্স প্লাস আই ওয়াই এই আকারে লেখা হয়, যেখানে এক্স আর ওয়াই হলো রিয়েল নাম্বার এবং আই মানে হলো √(-1). তাহলে এই জেড জটিল রাশিটার অনুবন্ধী জটিল রাশি কী হবে? অনুবন্ধী জটিল রাশি হবে জেড বার। জেড বার সমান সমান কী হবে? এক্স, এই আয়ের যে চিহ্নটা আছে আই মানে ইমাজিনারি যে নাম্বার, তার আগের যার চিহ্ন থাকবে ঠিক তার উল্টো হবে। এখানে প্লাস আছে বলে এটা হবে মাইনাস। ঠিক আছে, তাহলে দেখো, যে কোনো জটিল রাশি বা কমপ্লেক্স নাম্বারকে জেড = এক্স প্লাস আই ওয়াই দ্বারা প্রকাশ করা হয়, যেখানে এক্স কমা ওয়াই হলো রিয়েল নাম্বার এবং আই মানে হচ্ছে √(-1). এরপরে আমরা জানব অনুবন্ধী বা প্রতিযোগী জটিল রাশি, কনজুগেট কমপ্লেক্স নাম্বার। যদি জেড = এক্স প্লাস আই ওয়াই হয়, তাহলে জেড এর অনুবন্ধী জটিল রাশি বা কনজুগেট কমপ্লেক্স নাম্বার হবে জেড বার। তাহলে জেডের কনজুগেট হচ্ছে জেড বার। তাহলে জেড বারকে আমরা কী লিখব? এই জেড যা ছিল সেটাই থাকবে, শুধু আয়ের আগের চিহ্নটা বদলে যাবে। আয়ের আগের চিহ্নটা কিন্তু সবসময় মনে রাখবে। তাহলে এখানে ছিল এক্স প্লাস আই ওয়াই, তাহলে এখানে এক্স, আয়ের আগের চিহ্ন কত ছিল? প্লাস ছিল, তাহলে এখানে হবে এক্স মাইনাস আই ওয়াই। এবার দেখো, জেড = 2 - 3i হয়, তাহলে জেড বার কত হবে? জেডের কনজুগেট জেড বার হবে, দেখো এখানে আয়ের আগের চিহ্নটা মাইনাস আছে, তাহলে হবে 2 + 3i। এবার যদি জেড বার যেটা পেলাম, আমি কনজুগেট যেটা পেয়েছি, জেডের যেটা কনজুগেট, তাকে যদি আবার কনজুগেট করি, মানে জেড বারের যদি আবার বার নেই, তাহলে জেড বার ছিল তাকে আবার বার নিলাম, মানে জেড বারের কনজুগেট করলাম, সেটা কী হবে? তাহলে 2 3i, এর আগের চিহ্নটা প্লাস আছে, তাহলে এটার কনজুগেট করলে কী হবে? আগে মাইনাস হয়ে যাবে, তাহলে 2 - 3i। এবার 2 - 3i মানেই তো দেখো জেড, এটা মানে জেড। ঠিক আছে, তাহলে কোনো একটা জটিল রাশিকে যদি দুবার কনজুগেট করা হয়, তাহলে আমার কি হবে? আবার আগের জটিল রাশিটাই ফিরে আসবে, অর্থাৎ জেড ডবল বার = হবে জেড। ঠিক আছে, তাহলে জেড = জেড ডবল বার, এটা মনে রাখবে। দেখো, যদি জেড = এক্স প্লাস আই ওয়াই হয়, আচ্ছা তার আগে আমি এটা বলি একবার। আবার Z1 = কত আছে? 3i - 5 হলে Z1 বার কত হবে? দেখো, আয়ের আগের চিহ্ন কি আছে? এখানে আয়ের আগের চিহ্ন আছে প্লাস, তাহলে Z1 বার সমান সমান হবে, আয়ের আগের চিহ্নটা মাইনাস আছে, -3i, আর পরেরটা যা ছিল -5 তাই থাকবে। নেক্সট, যদি জেড = এক্স প্লাস আই ওয়াই হয়, তবে জেড বার সমান সমান কী হবে? জেড বার সমান সমান হবে এক্স মাইনাস আই ওয়াই। এবার দেখো, আমরা জেড প্লাস জেড বার অর্থাৎ এই দুটো যোগ করছি, যোগ করে দেখো আই ওয়াই প্লাস আই ওয়াই আর মাইনাস আই ওয়াইটা কেটে যাবে, তাহলে পড়ে থাকবে এক্স প্লাস এক্স মানে হচ্ছে 2x। এটা কি রিয়েল? তাহলে এটা একটা কি বিশুদ্ধ বাস্তব রাশি। তাহলে জেড প্লাস জেড বার সবসময় কী হবে? বিশুদ্ধ বাস্তব রাশি হবে। আবার যদি আমরা জেড মাইনাস জেড বার করি, দেখো জেড মানে ভ্যালুটা বসালাম, এবার যদি আমরা দেখো বিয়োগ করলে দেখো এক্সটা কেটে যাবে, তাহলে আই ওয়াই প্লাস আই ওয়াই হবে, মানে i2i মানে i × 2y। এটা দেখো একটা বিশুদ্ধ কাল্পনিক রাশি। ঠিক আছে, বিশুদ্ধ কাল্পনিক রাশি। ঠিক আছে, কারণ এখানে শুধু আই আছে, রিয়েল পার্ট নেই। অ্যাকচুয়ালি কি জেড = এক্স প্লাস আই ওয়াই, এই এক্সটাকে বলা হয় হচ্ছে জেডের রিয়েল পার্ট, আর ওয়াইটাকে বলা হয় ইমাজিনারি পার্ট। ঠিক আছে, তাহলে দেখো জেড প্লাস জেড বার মানে আমি শুধু 2x পেয়েছি, এখানে কোনো আই নেই, তাই এটা হচ্ছে একটা বিশুদ্ধ বাস্তব রাশি। তাহলে জেড প্লাস জেড বার অলওয়েজ রিয়েল নাম্বার অ্যান্ড জেড মাইনাস জেড বার ইজ অলওয়েজ ইমাজিনারি নাম্বার। এবার আমরা দেখব জেড × জেড বার। তাহলে জেডের মান বসালাম এক্স প্লাস আই ওয়াই, আর জেড বার মানে এক্স মাইনাস আই ওয়াই। তাহলে এটা a + b × a - b এর ফর্মুলা পড়বে, a² মানে x² মাইনাস আই ওয়াই তার স্কোয়ার, তার মানে হয়ে গেলো x² মাইনাস i² y²। এবার i² এর মান কত জানি আমরা? i² এর মান হচ্ছে -1, তাহলে এখানে -1টা বসালে x² প্লাস y²। তাহলে জেড × জেড বার সমান সমান হয়ে গেলো x² প্লাস y²। এটাও একটা রিয়েল নাম্বার। নেক্সট, আবার যদি দেখো Z1 = এক্স প্লাস আই ওয়াই 1, মানে Z1 সমান সমান ধরে নিলাম আমি Z1 হচ্ছে একটা জটিল রাশি নাম দিয়েছি, এবং Z1 সমান সমান পেলাম কি x1 প্লাস আই ওয়াই 1, এবং Z2 সমান সমান আর একটা জটিল রাশি, সেটাকে আমি ধরছি x2 প্লাস আই ওয়াই 2।
তাহলে জেড ওয়ান বার কত হবে? দেখো জেড ওয়ান বার সমান সমান হবে এক্স ওয়ান মাইনাস আই ওয়াই ওয়ান এবং জেড টু বার ইকুয়াল টু হবে এক্স টু মাইনাস আই ওয়াই টু। এখন জেড ওয়ান প্লাস জেড টু যদি এই দুটোকে যোগ করি তাহলে কী হবে? এক্স ওয়ান প্লাস আই ওয়াই ওয়ান, জেড ওয়ানের মান বসালাম, জেড টু এর মান বসালাম। এবার রিয়েল পার্টগুলো মানে রিয়েল পার্ট কত কোনটা কোনটা? এক্স ওয়ান আর এক্স টু এই দুটোকে রিয়েল নাম্বারগুলোকে একসঙ্গে লিখলাম, এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস ইমাজিনারি যেগুলো আছে আইয়ের সাথে যেগুলো আছে সেগুলো একসঙ্গে লিখলাম, আই ওয়াই ওয়ান প্লাস আই ওয়াই টু লিখলাম। এটা যা আছে তাই থাকলো। দ্বিতীয় থেকে আই কমন নিলাম, আই কমন নিলে ভেতরে ভেতরে ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু এটা পড়ে থাকলো। তাহলে দেখো জেড ওয়ান প্লাস জেড টু একটা জটিল রাশি হলো, যার রিয়েল পার্টটা হচ্ছে এক্স ওয়ান প্লাস এক্স টু এবং ইমাজিনারি পার্ট হচ্ছে ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু। তাহলে জেড ওয়ান প্লাস জেড টু এর বার মানে এর কনজুগেটটা কত হবে? জেড ওয়ান প্লাস জেড টু এর পুরোটার মাথার বার দিলাম, ঠিক আছে? মানে জেড ওয়ান প্লাস জেড টু এর কনজুগেট অনুবন্ধী। তাহলে কী হবে? আয়ের আগের চিহ্নটা প্লাস একটা মাইনাস হয়ে যাবে, তাহলে কত হবে? জেড ওয়ান প্লাস জেড টু পুরোটার বার সমস্যা এক্স ওয়ান প্লাস এক্স টু মাইনাস আই ইন্টু ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু। এবার পরের লাইন এটা যা আছে তাই লিখলাম, এখানে মাইনাস আই দিয়ে গুণ করে এটা পেলাম। এবার দেখো এক্স ওয়ানের সাথে মাইনাস আই ওয়াই ওয়ানটা একসঙ্গে লিখলাম প্লাস এক্স টুর সাথে মাইনাস আই ওয়াই টু লিখলাম। এবার দেখো এক্স ওয়ান মাইনাস আই ওয়াই ওয়ান এটা মানেই হচ্ছে জেড ওয়ান বার। দেখো আগে পেয়েছি এই যে জেড ওয়ান বার মানে এটাই, আর জেড টু বার মানে কি জানি? এক্স টু মাইনাস আই ওয়াই টু, ঠিক আছে? এটার বদলে আমি জেড টু বসিয়ে দিলাম, জেড টু বার। তাহলে আমি কী পেয়ে গেলাম? জেড ওয়ান প্লাস জেড টু পুরোটার বার সমান সমান জেড ওয়ান বার প্লাস জেড টু বার। এটা মনে রাখতে হবে, ঠিক আছে? অঙ্ক করতে আমাদের কাজে লাগবে। তাহলে জেড ওয়ান প্লাস জেড টু পুরোটার বার সমান সমান জেড ওয়ান বার প্লাস জেড টু বার। একইভাবে দেখানো যায় জেড ওয়ান মাইনাস জেড টু পুরোটার বার ইকুয়াল টু জেড ওয়ান বার মাইনাস জেড টু বার এবং জেড ওয়ান ইন্টু জেড টু এর পুরোটার বার সমান সমান জেড ওয়ান বার ইন্টু জেড টু বার। আবার দেখানো যায় জেড ওয়ান বাই জেড টু এর পুরোটার বার সমান সমান জেড ওয়ান বার বাই জেড টু বার, ঠিক আছে? এই মাথায় ডাকটাকে আমরা বার বলি, মানে কনজুগেট। এই জেড ওয়ান বার মানে জেড ওয়ান যে জটিল রাশি তার কনজুগেট বা অনুবন্ধী জটিল রাশি, আর জেড টুটা কী হলো? জেড টু বার হলো জেড টু জটিল রাশির অনুবন্ধী বা কনজুগেট জটিল রাশি। নেক্সট দেখো এক্স প্লাস আই ওয়াই জটিল রাশিকে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এক্স কমা ওয়াই আকারেও প্রকাশ করা হয়ে থাকে। তার মানে যদি বলে এক্স কমা ওয়াই একটা জটিল রাশি তাহলে এটাকে কেমন লেখা যেতে পারে? এক্স প্লাস আই ওয়াই। দেখো যদি টু কমা মাইনাস ফাইভ একটি জটিল রাশি হয় তাহলে টু কমা মাইনাস ফাইভ সমান সমান কী লিখবো? প্রথমটা যা আছে টু মাইনাস ফাইভ আই, ঠিক আছে? এইভাবে লেখা যায়। নেক্সট যে কোনো বাস্তব সংখ্যাকে একটি কমপ্লেক্স নাম্বার বলা যেতে পারে। দেখো যদি পাঁচ একটা বাস্তব সংখ্যা, পাঁচকে আমি লিখতে পারি ফাইভ প্লাস আই ইন্টু জিরো, তার মানে এই পাঁচই হলো, ঠিক আছে? তাহলে ইহা একটি কি জটিল রাশি। এবার আমরা জানবো জটিল রাশির মডিউলাস বলতে কি বোঝায়। যদি জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই একটি জটিল রাশি হয় যেখানে এক্স কমা ওয়াই বিলংস টু রিয়েল নাম্বার এবং আই ইকুয়াল টু রুট ওভার মাইনাস ওয়ান, তাহলে জেড এর মডিউলাসকে মড জেড এমওডি তারপর জেড বা শুধু মড জেড মানে একটা দুটো দাগের মধ্যে জেডটা লেখা হয়ে থাকে, একে বলা হয় মড জেড দ্বারা প্রকাশ করা হয়। এবং মড জেড সমান সমান কী হবে? মড জেড মানে হচ্ছে পজিটিভ ভ্যালু প্লাস রুট ওভার এই যে জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই ছিল এর রিয়েল পার্ট যেটা এক্স তার স্কোয়ার প্লাস আয়ের যে সহগ, আয়ের সহগ কত? প্লাস ওয়াই বা শুধু ওয়াই প্লাস তার ওয়াই তার স্কোয়ার, ঠিক আছে? তাহলে জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই একটি জটিল রাশি হলে তার মডিউলাসকে আমরা মড জেড দ্বারা লিখি। মড জেড সমান সমান হবে প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস আয়ের যে সহগটা আছে তার স্কোয়ার, আই এসে ওয়াই ওয়াই স্কোয়ার। কতগুলো আমরা এক্সাম্পল দেখি। যদি জেড ওয়ান ইকুয়াল টু থ্রি প্লাস ফোর আই হয় তাহলে মড জেড ওয়ান সমান সমান হবে দেখো রুট ওভার তিন স্কোয়ার প্লাস চার স্কোয়ার, ক্যালকুলেট করলে পাবো 5। জেড টু সমান সমান যদি মাইনাস টু প্লাস সিক্স আই হয় তাহলে মড জেড টু সমান সমান রুট ওভার রিয়েল পার্টটা হচ্ছে মাইনাস টু, তাহলে হচ্ছে মাইনাস টু তার স্কোয়ার প্লাস ছয় তার স্কোয়ার, তাহলে মাইনাস টু স্কোয়ার মানে হচ্ছে 4 আর প্লাস ছয় স্কোয়ার 36 মানে হচ্ছে রুট ওভার 40, এটা মানে 2√10। আবার দেখো জেড থ্রি সমান সমান যদি মাইনাস থ্রি মাইনাস ফোর আই হয় তাহলে মড জেড থ্রি সমান সমান হবে কি? রুট ওভার মাইনাস থ্রি তার স্কোয়ার প্লাস এটা হচ্ছে আয়ের সহগ হচ্ছে মাইনাস ফোর তার স্কোয়ার, এটা ক্যালকুলেট করলে দেখবে পাবো 5। আবার যদি জেড ফোর সমান সমান ওয়ান মাইনাস আই হয় তাহলে অতএব মড জেড ফোর সমান সমান রুট ওভার ওয়ান স্কোয়ার প্লাস আয়ের সহগ হচ্ছে মাইনাস ওয়ান তার স্কোয়ার, তাহলে এটা ক্যালকুলেট করলে পাবো আমরা হচ্ছে √2, ঠিক আছে? তাহলে কোনো জটিল রাশির মডুলাস বলতে রিয়েল পার্ট তার স্কোয়ার প্লাস ইমাজিনারি পার্ট তার স্কোয়ার দিয়ে পুরোটা রুট।
নেক্সট প্রশ্ন, যদি জেড একটি জটিল রাশি হয় তাহলে প্রমাণ করো জেড ইন্টু জেড বার সমান সমান মড জেড তার স্কোয়ার ইকুয়াল টু মড জেড বার তার স্কোয়ার। খুব একটা ইম্পর্টেন্ট থিওরেম, এটা অঙ্ক করতে গিয়ে প্রায় কাজে লাগবে। দেখবে যে জেড ইন্টু জেড বার মানেই হচ্ছে মড জেড তার স্কোয়ার, বা লেখা যায় মড জেড বার তার স্কোয়ার। আমরা প্রথমে একটা জটিল রাশি ধরে নিচ্ছি জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই, ঠিক আছে, যেখানে এক্স কমা ওয়াই বিলংস টু আর রিয়েল নাম্বার এবং আই মানে হচ্ছে √-1। তাহলে অতএব জেড বার সমান সমান কী হবে, জেড বার সমান সমান হবে এক্স মাইনাস আই ওয়াই। তাহলে এখন আমরা জেড ইন্টু জেড বার বার করবো। জেড ইন্টু জেড বার মানে জেড মানে হচ্ছে এক্স প্লাস আই ওয়াই ইন্টু জেড বার মানে হচ্ছে এক্স মাইনাস আই ওয়াই। এটাকে ক্যালকুলেট আমরা আগে করেছি, দেখবে এর ভ্যালুটা পাবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে অতএব জেড ইন্টু জেড বার সমান সমান পেলাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটা 1 নম্বর নাম দিলাম। আবার মড জেড বার মানে কী হবে, মড জেড বার দেখো জেড মানে হচ্ছে এক্স প্লাস আই ওয়াই, রিয়েল পার্ট হচ্ছে এক্স আর ইমাজিনারি পার্ট হচ্ছে প্লাস ওয়াই। তাহলে হচ্ছে মড জেড মানে √, রিয়েল পার্টের স্কোয়ার মানে এক্স স্কোয়ার প্লাস ইমাজিনারি পার্টের স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এটা যদি অতএব মড জেড তার স্কোয়ার করি তাহলে আমরা পাবো রুটটা উঠে যাবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটা 2 নম্বর নাম দিলাম। একইভাবে আবার মড জেড বার সমান সমান কী হবে, জেড বারে দেখো কী ছিল, জেড বারে হচ্ছে রিয়েল পার্ট হচ্ছে এক্স এবং ইমাজিনারি পার্ট হচ্ছে মাইনাস ওয়াই। তাহলে মড জেড বার সমান সমান √এক্স স্কোয়ার প্লাস মাইনাস ওয়াই তার স্কোয়ার, তার মানে হয়ে গেল √এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে অতএব মড জেড বার তার স্কোয়ার সমান সমান কী হবে, তার স্কোয়ার সমান সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, রুটটা উঠে যাবে। তাহলে 3 নম্বর। তাহলে দেখো 1, 2 এবং 3-এর ডান পক্ষগুলো একই পেয়ে গেছে, তাই তো। তাহলে বাম পক্ষগুলো একই হবে। তাহলে ফ্রম 1, 2 and 3 জেড ইন্টু জেড বার সমান সমান মড জেড তার স্কোয়ার ইকুয়াল টু জেড বার তার মড তার স্কোয়ার। তাহলে আমার প্রমাণিত হয়ে গেল, প্রুফ। এবার আমরা জানবো জটিল রাশির অ্যাম্প্লিটিউড বা আর্গুমেন্ট বলতে কী বুঝি। যদি জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই হয়, যেখানে এক্স কমা ওয়াই হচ্ছে রিয়েল নাম্বার এবং আই হচ্ছে √-1, তাহলে থিটার যে মানের জন্য এক্স ইকুয়াল টু মড জেড কস থিটা ও ওয়াই ইকুয়াল টু মড জেড সাইন থিটা সমীকরণ দুটি একসঙ্গে সিদ্ধ হয়, থিটার সেই মানকে জেড জটিল রাশির অ্যাম্প্লিটিউড বলে এবং ইহাকে এএমপি জেড বা এআরজি জেড দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ অ্যাম্প্লিটিউডকে এএমপি লিখব দিয়ে শুধু জেড, আর আর্গুমেন্টকে এআরজি দিয়ে জেড দ্বারা প্রকাশ করা হয়। আর একটা জিনিস মনে রাখবে, এই থিটার যে মানটা হবে সেই মানটা থাকবে হচ্ছে মাইনাস পায়ের থেকে বড় হবে, ঠিক আছে, এবং পাই বা পায়ের সমান হবে থিটার মানটা অ্যাম্প্লিটিউড। এবার আমরা একটি নোট পড়ব। বলছি জটিল তলে, অর্থাৎ জটিল রাশিকে যে তলে প্রকাশ করা হয়, ধরো এটা একটা খাতা, এটা একটা তল, এটা যদি হচ্ছে জটিল রাশিকে আমি প্রকাশ করি এই তলে, এই খাতার উপর যদি জটিল রাশিকে আমি বসাই মানে বিন্দু আকারে, তাহলে এটাকে বলবো জটিল তল। তাহলে জটিল তলে জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই জটিল রাশিকে পি এক্স কমা ওয়াই বিন্দু দ্বারা সূচিত করা হলো। অর্থাৎ আমরা আগে পড়েছি যে এক্স প্লাস আই ওয়াইকে আমি এক্স কমা ওয়াই বিন্দু আকারেও সূচিত করতে পারি কোনো জটিল রাশিকে, ঠিক আছে। তাহলে দেখো আমরা একটা ছবি আঁকবো। দেখো আমি এই বিন্দুটা ধরলাম পি এক্স কমা ওয়াই, এই ও থেকে পিটা যোগ করলাম, এটাকে ধরে নিলাম আমি আর এর উপরে আমি একটা লম্ব টানলাম, এটার নাম দিলাম এম। তাহলে এখান থেকে এটুকুটা হলো হচ্ছে এক্স, এখান থেকে এটুকুটা হলো হচ্ছে ওয়াই, ঠিক আছে। তাহলে দেখো আমি লিখতে পারি আর স্কোয়ার ইকুয়াল টু কী হবে, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তার মানে এখান থেকে আর সমান সমান কী পেতে পারি, √এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আর এই অ্যাঙ্গেলটাকে আমি ধরলাম হচ্ছে থিটা, যেটাকে আমরা অ্যাম্প্লিটিউড বলছি, ঠিক আছে। এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। তাহলে দেখো এখান থেকে আমি কস থিটা সমান সমান কী লিখতে পারি, ভূমি বাই অতিভুজ, তাহলে এক্স বাই আর, তাহলে এক্স সমান সমান হবে আর কস থিটা। একইভাবে সাইন থিটা সমান লিখতে পারি, সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, লম্বটা হচ্ছে ওয়াই, অতিভুজ হচ্ছে ওয়াই বাই আর, বা ওয়াই ইকুয়াল টু লিখতে পারি আর সাইন থিটা। তাহলে আবার দেখো আর স্কোয়ার সমান সমান কী জানি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, কারণ এটা সমকোণী ত্রিভুজ, তাই আর স্কোয়ার সমান সমান হবে হচ্ছে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তখন আর স্কোয়ার ইকুয়াল টু হলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, বা আর ইকুয়াল টু কেউ √এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটা মানে হচ্ছে মড জেড, কারণ মড জেড মানেই তো আমি জানি √এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে অতএব জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই, এটাকে কী লিখতে পারি দেখো,
এক্সের মান কত পেয়েছি দেখো, এক্স মানে পেয়েছি আমি আর কস থিটা বসালাম, প্লাস আই ইন্টু ওয়াইয়ের মান পেয়েছি আর সাইন থিটা বসালাম। এখান থেকে আমি আরটা কমন নিলাম, তাহলে ভেতরে থাকলো কস থিটা প্লাস আই সাইন থিটা। আর মানে জানি মড জেড, তাহলে মড জেড কস থিটা প্লাস আই সাইন থিটা। এই যে জেড ইকুয়াল টু আর কস থিটা প্লাস আই সাইন থিটা বা জেড ইকুয়াল টু মড জেড কস থিটা প্লাস আই সাইন থিটা, কোনো জটিল রাশিকে এই আকারে যদি প্রকাশ করো সেটাকে বলা হয় জটিল রাশির মডুলাস অ্যাম্প্লিটিউড ফর্ম। আবার দেখো এখান থেকে ছবি থেকে আমরা ট্যান থিটার সমান সমান কী পাবো, ছবি থেকে আমি ট্যান থিটার সমান সমান পাবো হচ্ছে ওয়াই বাই এক্স। তাহলে দেখো আমি লিখছি ট্যান থিটা ইকুয়াল টু ওয়াই বাই এক্স, তাহলে বা থিটা ইকুয়াল টু কী হবে, ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। ট্যান থিটা দিকে গেলে থিটা ইকুয়াল টু হয় ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। আমরা এখন ইনভার্স অধ্যায়টি পড়িনি, আমরা 12 গিয়ে ইনভার্স পড়বো, সেখানে জানবো। ঠিক আছে, এখানে মনে রাখবো ট্যান থিটা ইকুয়াল টু ওয়াই বাই এক্স হলে থিটার সমান সমান হয় ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। তাহলে অতএব জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই জটিল রাশির আর্গুমেন্ট থিটা হলে থিটার সমান সমান কী লিখতে পারবো, থিটার সমান সমান লিখতে পারবো ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। ঠিক আছে, এবং জেড ইকুয়াল টু আর কস থিটা প্লাস আই সাইন থিটাকে জেড এর মডুলাস অ্যাম্প্লিটিউড বা পোলার আকার বলে। ঠিক আছে, জেড ইকুয়াল টু আর ইন্টু কস থিটা প্লাস আই সাইন থিটা, এটাকে লেখা যেতে পারে জেড ইকুয়াল টু আর এর বদলে তুমি মড জেডও লিখতে পারো, জেড ইকুয়াল টু মড জেড ইন্টু কস থিটা প্লাস আই সাইন থিটা কে জেডের মডুলাস অ্যাম্প্লিটিউড আকার বলে। এবার আমরা জানবো আর্গুমেন্ট বা অ্যাম্প্লিটিউড নির্ণয় করার পদ্ধতি, অর্থাৎ আর্গুমেন্ট বা অ্যাম্প্লিটিউড কীভাবে নির্ণয় করব। যদি জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই যে কোনো জটিল রাশি হয়, তাহলে আমরা প্রথমে দেখব এক্স কমা ওয়াই, অর্থাৎ রিয়েল পার্ট এবং ইমাজিনারি পার্ট দুটোকে একসঙ্গে একটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কমা দিয়ে লিখবো, দিয়ে দেখবো এই বিন্দুটি কোন পাদে অবস্থিত। তাহলে আমার জানি 4টে পাদ আছে, প্রথম পাদ, দ্বিতীয় পাদ, তৃতীয় পাদ, চতুর্থ পাদ। এই 4টে পাদের মধ্যে বিন্দুটা কোন পাদে অবস্থিত বা কোন কোয়াড্রেন্টে অবস্থিত। এরপর আমরা ট্যান ইনভার্স মড ওয়াই বাই এক্স এর মান নির্ণয় করব। ঠিক আছে, তাহলে একটা মান পাবো। হ্যাঁ, এই ট্যান ইনভার্স ওয়াই বাই এক্সের মান কীভাবে নির্ণয় করবো আমরা পরে একটা এক্সাম্পলের মাধ্যমে দেখব। এর যে মানটা পেলাম সেটাকে ধরে নিলাম ট্যান ইনভার্স মড ওয়াই বাই এক্সের মানটা ধরে নিলাম কে। ঠিক আছে, এবার আমরা ধরি জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই এর আর্গুমেন্ট বা মডুলাস হলো আর্গুমেন্ট বা অ্যাম্প্লিটিউড হলো থিটা। তাহলে অতএব 1 নম্বর থিটা ইকুয়াল টু কে কখন হবে, যখন এক্স কমা ওয়াই প্রথম পাদে অবস্থিত হবে। অর্থাৎ এক্স কমা ওয়াই যদি প্রথম পাদে অবস্থিত হয় তাহলে আর্গুমেন্ট হবে ইকুয়াল টু কে, অর্থাৎ ট্যান ইনভার্স ওয়াই বাই এক্সে যা ভ্যালু পেয়েছিলাম সেটাই হবে আর্গুমেন্ট। যদি এক্স কমা ওয়াই দ্বিতীয় পাদে অবস্থিত হয় তাহলে আর্গুমেন্ট হবে পাই মাইনাস কে। আর যদি এক্স কমা ওয়াই তৃতীয় পাদে অবস্থিত হয় তাহলে আর্গুমেন্ট হবে কে মাইনাস পাই। আর যদি এক্স কমা ওয়াইটা চতুর্থ পাদে অবস্থিত হয় তাহলে আর্গুমেন্ট হবে থিটা ইকুয়াল টু হবে মাইনাস কে। ঠিক আছে, তাহলে এই 4টে ফর্মুলা যদি তুমি মনে রাখো তাহলে সহজেই আর্গুমেন্ট বা অ্যাম্প্লিটিউড তুমি নির্ণয় করতে পারবে। এবার আমরা একটা এক্সাম্পল করব। √3 মাইনাস আই জটিল রাশিকে মডুলাস অ্যাম্প্লিটিউড আকারে প্রকাশ করো। ঠিক আছে, দেখো এটাকে মডুলাস অ্যাম্প্লিটিউড আকারে প্রকাশ করতে গেলে আগে এই জটিল রাশিটার মডুলাস বার করতে হবে এবং অ্যাম্প্লিটিউড বার করতে হবে। ঠিক আছে, তারপরে আমরা মডুলাস অ্যাম্প্লিটিউড আকার যেটা একটু আগে পড়লাম যে জেড ইকুয়াল টু আর ইন্টু কস থিটা প্লাস আই সাইন থিটা বা জেড ইকুয়াল টু মড জেড কস থিটা প্লাস আই সাইন থিটা, এখানে মানগুলো বসিয়ে দিলেই আমার অঙ্ক হয়ে যাবে। দেখো কিভাবে করব, তাহলে তোমরা সহজেই বুঝতে পারবে। তাহলে আমাকে বলেছে √3 মাইনাস আই জটিল রাশিকে মডুলাস অ্যাম্প্লিটিউড আকারে প্রকাশ করো। তাহলে আমরা প্রথমে ধরে নিলাম জেড ইকুয়াল টু হচ্ছে √3 মাইনাস আই। তাহলে এর মডুলাসটা বার করি, মড জেড মানে কী হবে √3 তার স্কোয়ার প্লাস মাইনাস আয়ের সহগ হচ্ছে -1 তার স্কোয়ার, ক্যালকুলেট করলে 2। আবার দেখো এবার লিখছি আমি এটাকে যদি ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখি, রিয়েল পার্টটা হচ্ছে √3 আর ইমাজিনারি পার্টটা হচ্ছে -1। তাহলে আবার √3, -1 বিন্দুটি চতুর্থ পাদে অবস্থিত। তাহলে অতএব কে এর ভ্যালুটা আমরা কী জানি, কে সমান সমান আমরা বার করছি ট্যান ইনভার্স মড -1/√3। ঠিক আছে, কেন আমার ফর্মুলা হচ্ছে ট্যান ওয়াই বাই এক্স, ওয়াই মানে হচ্ছে এক্স কমা ওয়াই, দেখো ওয়াই মানে হচ্ছে ইমাজিনারি পার্ট, ওয়াই এখানে এক্স প্লাস আই ওয়াই। আমার ফর্মটা ছিল কত, তুমি যদি দেখো জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই, তাহলে এখানে হচ্ছে এক্স প্লাস আই ওয়াই। তাহলে এখানে যদি ওয়াই মানে কত -1 আর এক্স মানে কত √3, তাহলে ট্যান ইনভার্স মড -1/√3, মড মানে হচ্ছে পজিটিভ ভ্যালু, তাহলে ট্যান ইনভার্স 1/√3। আচ্ছা, এর ভ্যালুটা কী হবে, এটা মানে হচ্ছে এই 1/√3 ট্যান কত ডিগ্রির ভ্যালু, ট্যান
30-র ভ্যালু, তাহলে ট্যান ইনভার্স 1/√3 হবে হচ্ছে 30 ডিগ্রি, মানে π/6। তাহলে বুঝতে পারলে, মানে তোমাকে ট্যান ইনভার্স 1/√3 বার করতে বলেছে। তাহলে ট্যান ইনভার্স 1/√3 এর ভ্যালু কোনটা হবে? তুমি জানবে যে ট্যান যত ডিগ্রির ভ্যালু 1/√3 সেই মানটাই হচ্ছে ট্যান ইনভার্স 1/√3। তাহলে এর ভ্যালুটা পেলাম আমরা কত? π/6, কারণ আমরা জানি হচ্ছে ট্যান π/6 এর ভ্যালু হচ্ছে 1/√3। ঠিক আছে, বুঝতে পারলে? আচ্ছা দেখো, তোমাদের সুবিধার জন্য বলি, যদি বলতো সাইন ইনভার্স হাফ এর মান কত, দেখো তার মানে কি সাইন কত ডিগ্রির মান হাফ, সাইন আমি জানি 30 ডিগ্রির মান হাফ, তাহলে হচ্ছে π/6। যদি বলতো সাইন ইনভার্স 1, তার মানে কি সাইন কত ডিগ্রির মান 1, সাইন কত ডিগ্রির মান 1 মানে π/2, তাহলে এর ভ্যালু হতো π/2। ঠিক আছে, আমরা এটুকুই এখন জেনে রাখলাম, আমরা 12-এ গিয়ে ইনভার্স সম্বন্ধে ভালোভাবে জানবো। তাহলে অ্যাকচুয়ালি কে সমান সমান পেয়ে গেলাম হচ্ছে π/6। এবার দেখো বিন্দুটা আমার কোন পাদে অবস্থিত ছিল? চতুর্থ পাদে। তাহলে চতুর্থ পাদে অবস্থিত থাকলে তার আর্গুমেন্ট কত হয়? চতুর্থ পাদে অবস্থিত থাকলে তার আর্গুমেন্ট হবে θ = -k। তাহলে আমি কে এর ভ্যালু পেয়েছি হচ্ছে π/6, তাহলে আর্গুমেন্ট এর ভ্যালু হবে হচ্ছে -π/6। তাহলে অতএব z = √3 - i জটিল রাশির অ্যাম্প্লিটিউড থিটার সমান সমান কত হবে? -k, তাহলে -π/6। তাহলে অতএব z = √3 - i জটিল রাশির মডুলাস অ্যাম্প্লিটিউড আকার হলো, আমার ফর্মুলাটা আমরা আগে পড়েছি জানি, এটা মনে রাখতে হবে, z = mod z cos θ + i sin θ। ঠিক আছে, তাহলে mod z মানে কত? ভ্যালুগুলো বসাও, 2, থিটার মান বসালাম হচ্ছে -π/6। এবার হচ্ছে দেখো 2 × cos -π/6 মানে হচ্ছে cos π/6, cosের ক্ষেত্রে ভেতরে মাইনাস থাকলে বাইরে বেরোলে পজিটিভ হয়, আর সাইন -π/6 মাইনাস সাইন π/6 হয়, তাহলে হচ্ছে প্লাসে মাইনাসে -i sin π/6। এটাই হচ্ছে যে কোনো জটিল রাশির মডুলাস অ্যাম্প্লিটিউড ফর্ম। তাহলে তোমরা এখন সহজেই যদি কোনো জটিল রাশি দিয়ে মডুলাস অ্যাম্প্লিটিউড ফর্ম নির্ণয় করতে বলে তা করতে পারবে, অথবা যদি মডুলাস নির্ণয় করতে বলে কোনো জটিল রাশির তাও বার করতে পারবে, অথবা যদি কোনো জটিল রাশির অ্যাম্প্লিটিউড নির্ণয় করতে বলে সেটাও পারবে। নেক্সট প্রবলেম বলছে z1 ও z2 দুটি জটিল রাশি হলে প্রমাণ করো mod z1 + z2 = mod z1 + z2। খুব ইম্পর্টেন্ট একটি থিওরি, যে z1 ও z2 দুটি জটিল রাশি হলে আমাকে প্রমাণ করতে হবে mod z1 + z2 = mod z1 + mod z2। অর্থাৎ z1 + z2কে যোগ করে তার যদি মড করো এবং z1 এর মড এবং z2 এর মড করে সেই দুটোকে যোগ করো, তাহলে বলছে যে z1 এর মড + z2 এর মড যোগ করে যেটা পাবে তার মানটা mod z1 + z2 থেকে বেশি হবে। ঠিক আছে, এটাই আমরা প্রমাণ করব। আমরা প্রথমে ধরে নেব যে z1 দুটো জটিল রাশি, z1 = r1 cos θ1 + i sin θ1, আর z2 = ধরে নেব আমরা r2 cos θ2 + i sin θ2। এই দুটো ধরে নাম, দুটো জটিল রাশি, এটা মডুলাস অ্যাম্প্লিটিউড আকারে ধরলাম। ঠিক আছে, তাহলে দেখো আমরা z1কে আমরা লিখতে পারি z1 r1টা দিয়ে যদি গুণ করি তাহলে পাবো z1 = r1 cos θ1 + i r1 sin θ1। তাহলে mod z1 = কত হবে? রিয়েল পার্ট মানে r1 cos θ1 তার স্কোয়ার, তার মানে r1 এর স্কোয়ার × cos স্কোয়ার θ1, প্লাস ইমাজিনারি পার্ট হচ্ছে r1 sin θ1 তার স্কোয়ার, তাহলে হবে r1 এর স্কোয়ার × sin θ1 তার স্কোয়ার। তাহলে এখান থেকে যদি r1 স্কোয়ারটা আমি কমন নিই তাহলে রুটের বাইরে r1 বেরোবে, তাহলে √ ভেতরে থাকবে cos স্কোয়ার θ1 + sin স্কোয়ার θ, এটা মানে হচ্ছে 1, তাহলে পেলাম আমি কত? r1। তাহলে mod z1 মানে পেয়ে গেলাম আমি r1। আবার একইভাবে দেখবে mod z2 মানে কত পাবো আমি? r2। তাহলে দেখো এখন z1 + z2, তাহলে z1 এর ভ্যালুটা বসালাম আর z2 এর ভ্যালুটা বসালাম, তাহলে আমি এটা পেলাম। ঠিক আছে, z1 আর z2 এর ভ্যালু বসালে এবার রিয়েল পার্টগুলোকে একসঙ্গে লিখলাম যেখানে আই নেই, আর বাকি যেগুলো আছে আই কমন নেই, বাকি পার্টটাকে একসঙ্গে লিখলাম। তাহলে z1 + z2 মানে পেলাম r1 cos θ1 + r2 cos θ2 + i r1 sin θ1 + r2 sin θ2। তাহলে এর যদি আমি মড নিই তাহলে এর মড মানে কত হবে? রিয়েল পার্ট √ রিয়েল পার্টের স্কোয়ার প্লাস ইমাজিনারি পার্ট এটা স্কোয়ার, তাই হবে। তাহলে এখন আমরা mod z1 + z2 বার করব। তাহলে অতএব mod z1 + z2 = √ রিয়েল পার্টের স্কোয়ার যেটা আছে, আর এটা হচ্ছে ইমাজিনারি পার্ট তার স্কোয়ার। ঠিক আছে, এবার এটাকে আমি ফর্মুলায় ভাঙবো, a + b তার হোল স্কোয়ারে এটাকেও ভাঙবো, এটাকেও a + b তার হোল স্কোয়ারে আমি ভাঙবো।
তাহলে আমরা এই প্রথম যে পার্টটাকে আছে এ প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা ভাঙলাম, তাহলে আমি এটা পেলাম। আর দ্বিতীয় পার্টটাকে হোল স্কোয়ারের ফর্মুলায় ভাঙলে আমি এটা পেলাম। এবার দেখো এখান থেকে আর এখান থেকে আমি যদি আর ওয়ান স্কোয়ারটা কমন নিই, তাহলে আর ওয়ান স্কোয়ার কমন নিলে ভেতরে পড়ে থাকবে হচ্ছে কস স্কোয়ার থিটা ওয়ান প্লাস সাইন স্কোয়ার থিটা ওয়ান। আর এখান থেকে যদি আর টু স্কোয়ারটা কমন নিই, তাহলে ভেতরে পড়ে থাকবে কস স্কোয়ার থিটা টু প্লাস সাইন স্কোয়ার থিটা টু। আর এটা থেকে যদি আমি টু আর ওয়ান আর টু কমন নিই, তাহলে ভেতরে পড়ে থাকবে কস থিটা ওয়ান কস থিটা টু প্লাস সাইন থিটা ওয়ান ইন্টু সাইন থিটা টু। এবার দেখো কস স্কোয়ার থিটা ওয়ান প্লাস সাইন স্কোয়ার থিটা ওয়ান মানে ওয়ান, এটা কস স্কোয়ার থিটা টু প্লাস সাইন স্কোয়ার থিটা টু মানে হচ্ছে ওয়ান। তাহলে এখানে পড়ে থাকলো আর ওয়ান স্কোয়ার প্লাস আর টু স্কোয়ার, টু আর ওয়ান আর টু, এটা হচ্ছে কস থিটা ওয়ান ইন্টু কস থিটা টু প্লাস সাইন থিটা ওয়ান ইন্টু সাইন থিটা টু, ফর্মুলা হচ্ছে কস এ মাইনাস বি, অর্থাৎ কস থিটা ওয়ান মাইনাস থিটা টু। তাহলে অতএব আমি ফাইনালি মড জেড ওয়ান প্লাস জেড টু সমান সমান পেলাম রুট ওভার আর ওয়ান স্কোয়ার প্লাস আর টু স্কোয়ার প্লাস টু আর ওয়ান আর টু কস থিটা ওয়ান মাইনাস থিটা টু। দেখো নেক্সট লাইন, এর পরের লাইন আমি লিখতে পারি, খুব ইম্পর্টেন্ট একটা লাইন, যে মড জেড ওয়ান প্লাস মড জেড টু লেস ইকুয়াল টু রুট ওভার, মানে এই দিকটা বড় হয়ে যাচ্ছে, ঠিক আছে, আর ওয়ান স্কোয়ার প্লাস আর টু স্কোয়ার প্লাস টু আর ওয়ান আর টু। কেন এটা লিখতে পারলাম? যেহেতু আমরা জানি যে কস থিটা ওয়ান মাইনাস থিটা টু এর মানটা হচ্ছে একের থেকে ছোট, তাহলে এর মানটা তো এক বা একের থেকে ছোট, তাহলে এর সব থেকে বেশি মান কত? কস থিটা ওয়ান মাইনাস থিটা টুর হচ্ছে সব থেকে বেশি মান হচ্ছে এক, ঠিক আছে। তাহলে আমি কস থিটা ওয়ান মাইনাস থিটা টু সবচেয়ে বেশি মান একটা বসিয়েছি, তাহলে এইদিকে কস থিটা ওয়ান মাইনাস থিটা সবচেয়ে বেশি মান যদি এক বসিয়ে দিই এখানটায়, ঠিক আছে, তাহলে এই দিকটা আমার বড় হয়ে গেল, তার জন্য এটা লেখা হয়েছে, ঠিক আছে। কারণ কস থিটা ওয়ান আমরা জানি কসের সর্বোচ্চ মান হচ্ছে ওয়ান, ঠিক আছে, তাহলে আমি এখানে কসের সর্বোচ্চ মান ওয়ান বা তার থেকে ছোট হতে পারে, ঠিক আছে, কসের মানটা। তাহলে আমি সর্বোচ্চ মান এখানে ওয়ান বসিয়েছি, তাহলে টু আর ওয়ান আর টু, তাহলে সর্বোচ্চ মানটা যদি এই দিকে বসালাম, তাহলে আমার ডান দিকটা বড় হয়ে গেল, তার জন্য দেখো এই দিকটা হচ্ছে বড় চিহ্ন, মানে গেটার লেখা আছে, ঠিক আছে। বা এটা লিখতে পারি হচ্ছে মড জেড ওয়ান প্লাস জেড টু লেস ইকুয়াল টু রুট ওভার, এটার ফর্মুলা হচ্ছে আর ওয়ান প্লাস আর টু পুরোটা তার স্কোয়ার, বা মড জেড ওয়ান প্লাস জেড টু লেস ইকুয়াল টু লেখা আছে আর ওয়ান প্লাস আর টু। এবার দেখো মড জেড ওয়ান মানে তার ভ্যালুটা পেয়েছিলাম আমি আর ওয়ান, তাহলে আর ওয়ানের পরিবর্তে আমি মড জেড ওয়ান লিখতে পারি এবং আর টুর পরিবর্তে আমি মড জেড টু লিখতে পারি। তাহলে বা মড জেড ওয়ান প্লাস জেড টু লেস ইকুয়াল টু আর ওয়ানের ভ্যালু আমি জানি মড জেড ওয়ান প্লাস আর টুর ভ্যালু জানি আমি মড জেড টু, ঠিক আছে, প্রুভড, ঠিক আছে। তাহলে আজ আমাদের এই পর্যন্তই থাকলো, আশা করি আজকের অঙ্কগুলো তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। নেক্সট ক্লাসে আমরা আরও অন্যান্য ধরনের সমস্যা নিয়ে আলোচনা করব। সবাই ভালো থেকো।